টানা 2 দিনের অবরোধে অনেকটা স্থবির খাগড়াছড়ি ও রাঙামাটির জনজীবন। হামলা ও সহিংসতার পর এখনো কিছুটা থমথমে 2 জেলার পরিস্থিতি। রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার হয়েছে। যুগ্ম ছাত্র জনতার ডাকে দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সড়ক ও নৌ যোগাযোগ। সাজেকে আটকা পড়েছেন 1,500 পর্যটক। পাহাড়ে হামলা, সংঘর্ষ ও সহিংসতার জেরে দ্বিতীয় দিনের মতো অবরোধে কার্যত অচল খাগড়াছড়ি ও রাঙামাটি। ঢাকা, চট্টগ্রামের সাথে বন্ধ আছে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল। হামলা সহিংসতার শঙ্কা থাকায় অনেকেই খোলেনি দোকান। যান চলাচল বন্ধ আছে। এখন আমাদের নিত্যপণ্য জিনিস, পেঁয়াজ, রসুন, ওগুলা যেগুলো আসার কথা ওগুলা তো আসতে পারে না। দিন আনি দিন খাই, কথা বুঝছেন, আর আমরা রিস্ক নিয়ে যাওয়া আসা করতেছি। অবরোধের সমর্থনে রোববার সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধকারী যুগ্ম ছাত্র জনতা। বৃহস্পতিবার হামলা ও আগুনে খাগড়াছড়ির লারমা স্কোয়ারের 120টি পাহাড়ি ও বাঙালিদের দোকান পুড়ে গেছে। পুঁজি হারিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় এসব ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা একেবারে মেনে নিতে পারতেছি না, এত স্বল্প সময়ের মধ্যে যে কিচ্ছু বাঁচাতে পারে নাই। লুটপাট করে নিয়ে গেছে, আমাকে ফোন করে জানায়, এরপরে তো আগুন ধরা দিয়ে সবকিছু শেষ। এদিকে যান চলাচল বন্ধ থাকায় সাজেকে বেড়াতে গিয়ে আটকা পড়েছে প্রায় 1,500 পর্যটক। সড়ক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে তাদের ফিরিয়ে আনার সুযোগ নেই বলছে প্রশাসন। সবাই খুব সিকিউর আছে, পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা খুব সেফলি তাদেরকে মুভ করাবো। রাঙামাটিতে জারি করা 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। শহরের পরিবেশ কিছুটা থমথমে হলেও কোনো সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটেনি। তবে গুজব ছড়িয়ে অস্থির করা হতে পারে পাহাড়, এমন শঙ্কায় স্থানীয়রা। গুজবের মতো, যেমন রাত্রেও ঘুমাতে পারি না, এদিক থেকে আতঙ্ক, এদিকে আতঙ্ক। আতঙ্কের ভিতরে আছি, মানে বলার মতো না। এটা একটা আমরা শান্তিপূর্ণ একটা সমাধান চাই। এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ডিভিশন কমান্ডার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। আমরা আহ্বান জানাবো সবাইকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। রাঙামাটিতে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 2টি মামলা হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে গণপিটুনিতে মামুন হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় 3 জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে পাহাড়ি ও বাঙালিকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী। আসামিরা হলেন খাগড়াছড়ির সাবেক পৌর মেয়র রফিকুল আলম, সাবেক সদর উপজেলার চেয়ারম্যান দিদারুল আলম ও তার ভাই শাকিল। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, 19 সেপ্টেম্বর রাতে মামলাটি দায়ের করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, গত 18 সেপ্টেম্বর ভোরে পূর্ব শত্রুতার জেরে মামুনকে জোর করে তুলে নেয় আসামিরা। সকালে নোয়াপাড়া এলাকা থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। পাহাড়ে শান্তি বজায় রাখতে ও সৌহার্দ্য স্থাপনে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বস্ত্র, পাট ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে বরিশালের মেরিন একাডেমি পরিদর্শন করে এই কথা বলেন তিনি। পাহাড়ের সহিংসতা তৈরিতে কেউ যাতে ইন্ধন যোগাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ সময় দুর্নীতি রোধে দেশবাসীর কাছে সহায়তা চান তিনি। 2 দিনের সফরে সকালে বরিশাল পৌঁছান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে বৃক্ষরোপণ করেন তিনি। সেখানে বিশেষ করে বেশ শুধু বাঙালি অবাঙালি না, সেখানে আরও 13টা 14টা কমিউনিটি আছে, কেউ বড় কেউ ছোট, কেউ তাদের মধ্যে একটা সৌহার্দ্যের ব্যাপার আছে এবং সেই সৌহার্দ্যটা আমি মনে করি, এটা ব্যক্তিগত মতামত, সেই সৌহার্দ্যটা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আপত্তি থাকলেও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে সিদ্ধান্ত বাতিলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ক্ষমতাপ্রাপ্ত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত ইলিশ আছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে এবং রপ্তানির বিপক্ষে। তবে রপ্তানির খবরে দেশের কোথাও দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে। পরে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন,
নদীতে চর, ড্রেজিং না হওয়া এবং দূষণের কারণে সাগর থেকে নদীতে ডিম ছাড়তে আসতে পারছে না মা ইলিশ। এ মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, তবে সর্বনিম্ন কি দামে রপ্তানি হবে তা জানানো হয়নি। গত বছর প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ছিল $10 বা 1100 টাকা। গত বছর প্রায় 4000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও ভারতে যায় 802 টন। আগে অবাধে ইলিশ রপ্তানি হলেও দেশের বাজারে সরবরাহ বাড়াতে 2015 সালের জাতীয় রপ্তানি নীতিতে ইলিশকে শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য বলা হয়। পরের 2 রপ্তানি নীতিতেও তা বহাল থাকে। এনবিআর এর তথ্যে দেখা যায় 2020-21 অর্থ বছরে প্রায় 1700 টন ইলিশ রপ্তানিতে আয় হয় $1,64,00,000। আকার ভেদে প্রতি কেজি মাছ 10, 6 ও $8 রপ্তানি হয়। পরের 2 বছর 1200 থেকে 1400 টন ইলিশ রপ্তানি হয়। প্রতি কেজির দাম ছিল $10 মধ্যে। টানা 2 দিনের অবরোধে অনেকটা স্থবির খাগড়াছড়ি। এ বিষয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, পরিস্থিতি এখন কেমন দেখছেন? গণপিটুনি হত্যায় একটা মামলা হয়েছে, সে বিষয়ে জানাবেন। আর যারা বাড়িঘর ছেড়েছিলেন তারা কি ফিরতে শুরু করেছেন কিনা, অবরোধের বিষয়েও জানতে চাই। যেহেতু মামলার বিষয় যদি আমি জানাই আপনাকে, খাগড়াছড়িতে যে আলোচিত যে মামুন হত্যাকাণ্ড, সেটির ঘটনায় কিন্তু 3 জনকে আসামি করেছে, নাম উল্লেখ করেছে। এর বাইরে অজ্ঞাত আরও 10 থেকে 12 জনকে আসামি করা হয়েছে। এই 3 জন মূলত হচ্ছে মোহাম্মদ শাকিল নামে একজন, এর বাইরে আর বাকি যে 2 জন রয়েছে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রফিকুল আলম এবং সদ্য সাবেক সদর উপজেলার যিনি চেয়ারম্যান দিদারুল আলম। বাকি 10 থেকে 12 জনকে উপজাতি এবং বাঙালি এই হিসেবে তারা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তাদেরকে আসামি করা হয়েছে। এবং আমি যদি আপনাকে অবরোধের পরিস্থিতিটা বলি, আজকে আসলে খাগড়াছড়ির সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটা অনেকটাই বন্ধ রয়েছে বলা যায়, এবং আন্তঃউপজেলা যে যোগাযোগগুলো রয়েছে সেখানেও কিন্তু খুব বেশি গাড়ি যাচ্ছে না। আমি এখন দাঁড়িয়ে আছি আসলে লারমা স্কোয়ারে, যেখান থেকে ঘটনাটি হয়েছে। এখানে এই জায়গা থেকে কিন্তু এটি বাস স্টেশন এলাকাও, এখান থেকে কিন্তু চট্টগ্রাম ঢাকাও যায়, এবং সাথে সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেখানে আসলে যাত্রীবাহী তেমন গাড়ি নেই, তবে মাঝে মাঝে 1-2 ঘন্টা পরে একটা সিএনজি বা মাহিন্দ্র এরকম করে কিন্তু যাতায়াত করছে। এবং আমরা সকালে পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা বলছে অনেকে আসলে গতকাল থেকে কোনো গাড়ি চলছে না, সে কারণে অনেকে জীবন জীবিকার তাগিদে কিন্তু তারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে হলে যান চলাচল করতে বাধ্য হচ্ছে। এবং খাগড়াছড়ির সাথে প্রায় 9 উপজেলা যে আন্তঃউপজেলা যে যোগাযোগ সেটা অনেকটাই স্থবির। আপনাকে সরাসরি লারমা স্কোয়ারে যে চিত্রটা এখন দিচ্ছি, যে বৃহস্পতিবার আসলে সহিংসতা এখানে 120টা দোকান পড়ে গেছে। এখন দোকানগুলো যে পুরো অংশগুলো রয়েছে, বিশেষ করে বাঙালি অন্যান্য মালামালগুলো সরিয়ে হয়তো মেরামতের কাজে হাত দেওয়ার জন্য এখানকার যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছেন তারা চেষ্টা করছেন, এবং তারা সরকারের সহযোগিতা চেয়েছেন মূলত নতুন করে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য। অনেকে এখানে ব্যাংক ঋণ নিয়ে তারা কিন্তু এই যে ব্যবসাগুলো করছে। এবং আমরা যে সমস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ঘটনায় তারা এরকম ভাবে একেবারে নিঃস্ব হয়ে যাবে, পুঁজি হারিয়ে, সেটা তারা কখনো কল্পনা করতে পারে না। এখানে আমি কিছুক্ষণ আগে কয়েকটা হোটেল মালিকের সাথে কথা বলছি, তারা বলছে তাদের হোটেলে ফ্রিজ ছিল, জেনারেটর ছিল, বিভিন্ন মূল্যবান মালামাল ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, সেটা পুরো ছাই হয়ে গেছে। একই সাথে অনেকগুলো মোটরসাইকেল, এই ঘটনার সময় কিন্তু 15 থেকে 20টা মোটরসাইকেল কিন্তু জ্বলে গেছে এবং সিএনজি জ্বলে গেছে। অর্থাৎ মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা প্রচুর পরিমাণে হয়েছে। এবং সাজেকে যে সমস্ত পর্যটকরা আটকা রয়েছে, আসলে সড়ক যোগাযোগ অত স্বাভাবিক না হলে তাদের আসলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
সমীরের সাথেই থাকবেন আপনি। ইতিমধ্যে আমাদের সাথে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হিমেল চাকমা, আমরা তার থেকে জানবো। হিমেল, রাঙামাটিতে এখন পরিস্থিতি কেমন রয়েছে? সড়ক অবরোধ রয়েছে, নৌ অবরোধও করা হয়েছে, সে বিষয়ে আসলে কি অগ্রগতি হলো এবং কি জানতে পারলেন নতুন করে? সার্বিক পরিস্থিতি জানাবেন। রাঙামাটির যে পরিস্থিতি সেটা হচ্ছে মূলত বর্তমানে হচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক তার নেতৃত্বে একটা মিটিং হচ্ছে এখানে। সেখানে আমরা দেখেছি যে এখানকার জনপ্রতিনিধি, এখানকার যে ধর্মীয় নেতৃবৃন্দ, সোশ্যাল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে তারা এই মিটিং এ অংশগ্রহণ করেছেন। তো একটা বিষয় যে রাঙামাটির যে পরিস্থিতি আমি যদি বলি, গতকালকে থেকে আসলে যে পরিবেশ অর্থাৎ সড়ক যে নৌপথ যে অবরোধ চলছিল সেটা কিন্তু এখনো বলবৎ আছে, সেটা অবরোধ চলছে। অর্থাৎ এখানে কোনো যানবাহন চলাচল করছে না, যাত্রীবাহী মালবাহী কোনো যানবাহন চলাচল। রাঙামাটি থেকে অর্থাৎ রাঙামাটি থেকে সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে, উপজেলাগুলোর সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে গতকালকে যে আমরা দেখেছি যে রাঙামাটিতে তিন যে উপদেষ্টা যে এসেছেন তারা আসলে কিছু নির্দিষ্ট মানুষের সাথে কথা বলে মিটিং করতে চলে গেছেন। এরপর আসলে দৃশ্যমান অর্থাৎ কোনো কাজই হয়নি। খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। বিশ্ব নদী দিবসের অঙ্গীকার, রুখে দাও দূষণকারী আর দখলদার, এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে নদী দিবস। এ উপলক্ষে সকালে ব্রাহ্মণবাড়িয়ার লোকনাথ দিঘির পাড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। এ সময় বক্তারা সব নদী, নালা, খালবিল ও পুকুর দখল ও দূষণমুক্ত রাখতে প্রশাসন সহ সকলের প্রতি আহ্বান জানান। জয়পুরহাটে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সভায় সীমান্ত নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকারি পর্যায়ে নীরবতার দিন শেষ বলে মন্তব্য করেছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ফেনীর পরশুরামের কালিকাপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, নদীর পানি শুধু রাজনীতি না, এটি কূটনীতি এবং অর্থনীতিও। 53 বছর পরও তিস্তা চুক্তি স্বাক্ষর না হওয়াকে ব্যর্থতা উল্লেখ করে উপদেষ্টা বলেন, মানবিক কারণে দুই দেশকে এক হয়ে নদীর পানি বন্টন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ লক্ষ্যে জনগণের কথা জানতে উদ্যোগের কথাও জানান উপদেষ্টা। বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে সাম্প্রতিক বন্যা ভাঙন নিয়ে করণীয় বিষয়ে গণশুনানিতে অংশ নেবেন তিনি। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে যেত। আর কিছু না হোক, অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 53 বছর। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের অবদান সবচেয়ে বেশি প্রয়োজন, এমন কথা জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দুপুরে ঢাকা নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাহিনীর সদস্যরা যাতে রাষ্ট্র গঠনে অবদান রাখতে পারে সেজন্য সরকার তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। 30,000 নারী পুরুষকে মৌলিক প্রশিক্ষণের আওতায় আনা হবে। যে দেশে তরুণরা সবচেয়ে বেশি ভূমিকা রাখে সমাজে, রাষ্ট্রের গঠনে, সে দেশ তত বেশি উন্নত। এবং সেই সমাজে ভূমিকা রাখার যে জায়গাটা, ভূমিকা রাখার যে ব্যবস্থাপনাটা, সেটা হচ্ছে রাষ্ট্রের ব্যাপার। রাষ্ট্র কিভাবে করে দিবে, তো রাষ্ট্র কিন্তু আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সেরকম একটা কাঠামো কিন্তু রাষ্ট্র দিয়ে রেখেছে। গাজীপুরের 3টি পোশাক কারখানায় হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, বাঘের বাজার এলাকায় বিভিন্ন সময় হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন মন্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকরা। সকালে বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এদিকে একই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এসোরোটেক্স লিমিটেডের শ্রমিকরা। কালিয়াকৌরের মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্টস কারখানা শ্রমিকরা 12 দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আশুলিয়ায় সকাল থেকে সব কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে 15টি কারখানায় শ্রম আইনে ও 4টিতে সাধারণ ছুটি রয়েছে।
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানের 5 একর জায়গা উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত জায়গায় লাগিয়েছে ফলদ ও বনজ গাছের চারা। লাউয়াছড়া বনের সব অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি স্থানীয়দের। সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জের সংরক্ষিত বনভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যানের জমি উদ্ধারে কাজে নামে বন বিভাগ। অভিযানে নেমে ডরমেটরি এলাকার 5 একরের এই জমিটি দখলমুক্ত করে। অবৈধভাবে দখল করে এখানে লেবু বাগান করেছিলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তিনি জমি দখল করেন। এই স্থানীয় এমপি সাহেব ক্রয় করে রাখছে, ওনার লোকজন এটা দেখাশোনা করতো আর কি। আর এই সাইডে ওনার চা বাগান, এটার সাথে এটাও করতো আর কি, পরিচর্যা করতো। এখন আমরা কর্তন করে চারা লাগাই দিছি। স্থানীয় মন্ত্রী মহোদয় আছে, ওনার আন্ডারে এটা আছে। এরপর থেকে কয়েকদিন আগে এটা আমরা বেদখল থেকে উদ্ধার করে আমরা চারা রোপণ করে দিচ্ছি। দলগুলো আছে সবকিছু উদ্ধার হইয়া বন্যপ্রাণী খাবারের গাছ লাগানো কিংবা আবাসস্থান তৈরি করলে লাগাছড়ার জন্য বন্যপ্রাণীর জন্য বন বিভাগের দাবি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তারা জমি উদ্ধারের উদ্যোগ নিলেও সফল হননি। বর্তমানে উদ্ধারকৃত জায়গায় 9 প্রজাতির প্রায় 5000 ফলদ ও বনজ গাছের চারা লাগানো হয়েছে। 5 একর জায়গা এখানে অনেকটা বেদখলে ছিল। জায়গাটাকে আমরা বিভিন্ন বন্যপ্রাণী উপযোগী, খাদ্য উপযোগী এবং তার বসবাস উপযোগী কিছু প্রজাতির চারা দিয়ে আমরা প্রায় 9 প্রজাতির চারা দিয়ে আমরা এই জায়গাটা আপনার পুনরুদ্ধার করেছি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের চারপাশে আরও জমি অবৈধভাবে দখল করে রেখেছে ভূমিদস্যুরা। সেগুলো উদ্ধারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে হত্যার ঘটনা তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান। বক্তারা এই সময় বলেন, বুয়েটে আবরারের মৃত্যু যেমন মানুষকে নাড়া দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলের মৃত্যু সেভাবে সবাইকে কাঁদিয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পাহাড়েও গণপিটুনির ঘটনার নিন্দা জানান তারা। বলেন, দোষারোপ বা রাজনীতি নয়, এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। মব জাস্টিসকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আর একটি যেন এই ধরনের ঘটনা সারা দেশের কোথাও না ঘটে, এই দাবিতে সরকারকে অবিলম্বে আমি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাই এবং তোফাজ্জলের ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তি আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমাদের এই দেশে আইন আছে, এই দেশে বিচার আছে, এই দেশে সব কিছুই আছে। যদি আইনের সংস্কার করতে হয়, একটা মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে সংস্কার করতে হবে। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরেই মারা গেছেন 4 জন। পরিস্থিতি বিবেচনায় আলাদা ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। এদিকে গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 843 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 1 জনের মৃত্যুও হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু 122 জনের। চট্টগ্রামে 8 মাসে ডেঙ্গুতে মারা গেছেন 12 জন। এর মধ্যে কেবল সেপ্টেম্বরে মারা গেছেন 4 জন। গেল 2 মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে বাড়ছে ডেঙ্গু রোগী। বর্তমানে ভর্তি আছেন 45 জন। আবার পরীক্ষা করা বললে ওষুধ চলার স্যালাইনের প্যারাসিটামল চলে যে এখন আর কিছু নয়। মোটার ওষুধ ছিটাই কিংবা এখানে হসপিটালও কিন্তু ছিটাচ্ছে না। যদি ছিটাই তাহলে এই মহামারী রোগ থেকে মানুষ মনে করেন অন্তপক্ষে কিছুটা রেহাই পাবে। মশার ওষুধও ছেটানো হচ্ছে। আমার মনে হচ্ছে এডিস মশা হয়তো বৃদ্ধি পাচ্ছে এবং দুপুরের দিকে এবং রাতের দিকে পশ্চিম বাকলিয়া ডিসি রোডের এলাকায় খুবই মশার উপদ্রব। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে বিশেষ ওয়ার্ড চালু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মজুদ আছে পর্যাপ্ত কিট সহ ওষুধপত্র। হাসপাতালে ডেঙ্গুর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে এবং যে সমস্ত এখানে যদি জায়গা না হয় তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ডেঙ্গুর আলাদা কর্নার করেছি। ডেঙ্গুর পর্যাপ্ত পরিমাণ কিট আছে। তারপর হচ্ছে এখানে নর্মাল স্যালাইন যেটা ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা বেশি জরুরি, এটার জন্য নর্মাল স্যালাইনের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ডেঙ্গুতে মৃত্যু ও জটিলতা এড়াতে সময়মতো রোগীর চিকিৎসা শুরুর উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। জাতীয় ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ জ্বর কমানোর জন্য আমরা নিব না।
আমরা অনেক সময় দেখি যে ডাইক্লোফেন বা অন্যান্য ব্যথার ওষুধ যেগুলো জ্বর কমানোর জন্য ইউজ করা হয়, অনেক সময় গ্রাম্য চিকিৎসক অথবা নিজেরাই জ্বর বেশি হলে এটা দিয়ে দেয়। এটা কিন্তু খুব খারাপ পরিণতি হতে পারে। চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 986 জন। এর মধ্যে 565 জন নগরীর বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ফরিদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এদিকে বরিশালে বাসের চাপায় নিহত হন 2 মোটরসাইকেল আরোহী। সকাল 10টার দিকে ফরিদপুরের নগরকান্দার কান্দি এলাকায় মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী নড়াইল জেলার তিতাস শেখ এবং উৎস মোল্লার। দুজনই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ জানায় কুয়াকাটার ভ্রমণ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। এদিকে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাস স্ট্যান্ড এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী 2 জন নিহত হন। তারা হলেন গৌরনদী পৌরসভার লাভলু মাঝি ও সেন্টু মৃধা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি মাসুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহুদুল হাসান রায়হান হত্যা মামলার 3 নম্বর আসামি এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী। আসামির রিমান্ড আবেদন চেয়ে দুপুরে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। শামীম মোল্লাকে হত্যায় জড়িত থাকার অভিযোগে 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফেনীতে ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলার আসামি ইসমাইল হোসেন প্রকাশ অমিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় ফেনীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় গত 4 আগস্ট মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর নির্দেশে গুলি ছোড়া হয়। এ সময় আহত হন কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম। ঘটনার 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম হাসপাতালে মৃত্যু হয় তার। এই ঘটনায় 162 জনের নাম সহ অজ্ঞাত আরও 500 জনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই মাহমুদুল হাসান। মাদারীপুর সদরে জমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় 20টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সকালে ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া গ্রামের বাংলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সমর্থক দুলাল চৌকিদারের বিরুদ্ধে ওই এলাকার মুজাম সর্দারের জমি দখল করে রাখার অভিযোগ ওঠে। সরকার পরিবর্তনের পর নিজের জমির দখল নেন মুজাম সর্দার। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে তার বাড়িঘরে হামলা চালায় দুলাল চৌকিদারের লোকজন। এ নিয়ে 2 পক্ষের লোকজন সকালে আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় পাল্টা হামলায় 20টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও 3টি ঘরে আগুন দেয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরার দেবহাটায় এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে 11টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেয় চিকিৎসকরা। পুলিশ জানায় অভিযুক্ত আসাদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী পরিবার। পটুয়াখালীর কলাপাড়ায় 13 দিন বয়সী শিশুকে হাসপাতালে রেখে পালিয়েছেন মা। শনিবার রাত 8টার দিকে কলাপাড়ার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি চিকিৎসক JH খান লেলিনের তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শনিবার বিকেলে শিশুটিকে নিয়ে হাসপাতালে যান তার মা। রাত 8টার দিকে ওই নবজাতককে শিশু ওয়ার্ডে ঘুম পাড়িয়ে চলে যান তিনি। গভীর রাত পর্যন্ত ওই নারী ফিরে না আসায় শিশুটিকে আবাসিক মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে দেয়া হয়। পুলিশ জানায় শিশুটির মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেয়া হবে। শুনলাম যে আসলে তার মাকে আর পাওয়া যায়নি। তো এখন যেটা চাচ্ছি যে কেউ যদি মানবিক কারণে অথবা মানবিক দৃষ্টিকোণ থেকে বাচ্চাটাকে আশ্রয় দেয়।
খুলনার দাকপে দুর্গাপূজা করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে দাবিতে উড়ো চিঠি দেওয়া হয়েছে ৫টি মন্দিরে। মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের নামে পাঠানো হয় এসব চিঠি। দাকপ থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন ১৭ এবং ১৮ সেপ্টেম্বর সুতরখালীর একটি, কামারখোলার ২টি ও কৈলাসগঞ্জের ২টি মন্দিরে বেনামি চিঠি দেওয়া হয়। প্রশাসন বা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হলে কড়া শাস্তির হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মন্দিরের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে গ্রাম পুলিশ। বিলম্বে কারা এই ঘটনা ঘটলো তা তদন্ত করতে হবে এবং আমি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ওই এলাকার উদ্দেশ্যে বলতে চাই যে আতঙ্কের কোনো কারণ নেই। আমরা ধর্মীয় উৎসব অনুষ্ঠানাদি পালনের মাধ্যমে এই সকল দুষ্কৃতিকারীদের জবাব দেব। সংশ্লিষ্ট বিট অফিসাররা সেখানে যাচ্ছেন এবং তাদের সাথে পূজা মন্দিরের সভাপতি, সেক্রেটারিদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। এছাড়াও প্রত্যেকটা পূজা মন্দিরে গ্রাম পুলিশ তাদের সাথে যোগাযোগ রাখতেছে এবং নিরাপত্তার জন্য তারাও জোরদার ভূমিকা রাখতেছে। দেখছেন সমগ্র বাংলাদেশ। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকায় পিটিআই কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১২তম গ্রেডের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবি জানান শিক্ষকরা। এছাড়া প্রাথমিক শিক্ষকদের চাকরিতে সকল বৈষম্য দূর করতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার প্রতি আহ্বান জানান শিক্ষকরা। দীর্ঘদিন আন্দোলন করলেও কোনো সুরাহা না হয় আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। আমরা দীর্ঘদিন বেতন বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের এই যে বেতন কাঠামো যেটা আছে, আমরা 13তম গ্রেডে বেতন পাই বর্তমানে। আমরা চাই 10ম গ্রেড আমাদের শিক্ষকদের মান উন্নয়ন হোক, আমরা আমাদের বাচ্চাদের মান উন্নয়ন করবো এবং বর্তমানে আমরা যে বেতন পাই ওই বেতন দিয়ে আমাদের চলা আসলেই কষ্টকর হয়ে যায়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সংস্কার এবং বিভাগীয় ক্রিকেট কোচের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রামের তরুণ ক্রিকেটাররা। দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এতে চট্টগ্রামের বিভিন্ন ডিভিশন ভিত্তিক ও ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা অংশ নেন। এ সময় দাবির পক্ষে স্লোগানও দেন। ব্যানারে, প্লেকার্ডে বিভিন্ন দাবিও জানানো হয়। এ সময় তাদের দাবি মেনে নিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। তিন দিনের মধ্যে আমাদের চট্টগ্রাম বিভাগীয় কোচ যিনি আছেন মমিনুল, ওনাকে দ্রুতভাবে অপসারণ করতে হবে এবং ওনার জায়গায় আমরা একজন নিবেদিত প্রাণ চাই। আমরা চট্টগ্রাম সিজিগিসের ক্রীড়া সংস্থা ক্রিকেট কমিটি সংস্কার চাচ্ছি এবং যারা দুর্নীতিগ্রস্ত কোচ আছে, ঠিক আছে, বিশেষ করে বিভাগীয় কোচ চট্টগ্রাম, ওনার অপসারণ চাচ্ছি। এবং যদি উনি সরকার পরিবর্তনের পর সিটি কর্পোরেশনের তৎপরতার অভাবে আবারও হকারদের দখলে সিলেট নগরের অনেক ফুটপাত ও প্রধান সড়ক। পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বেড়েছে যানজট। ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত তদারকির অনুপস্থিতিতে এমন বিশৃঙ্খল পরিস্থিতি, অভিযোগ নগরবাসীর। তবে দ্রুত ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার আশ্বাস কর্তৃপক্ষের। কিছুদিন আগেও সিলেট নগরীর প্রধান সড়কগুলো ছিল হকার মুক্ত, ছিল না যানজটের ভোগান্তি। তবে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে জনপ্রতিনিধির অনুপস্থিতিতে অনেকটাই নিষ্ক্রিয় সিটি কর্পোরেশন। এ সুযোগে আবারও হকারদের দখলে নগরীর অধিকাংশ ফুটপাত ও প্রধান সড়ক। শহরের গুরুত্বপূর্ণ সব পয়েন্ট হকারদের দখলে চলে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। যানজটের পাশাপাশি নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। ফুটপাতে তো তারা বসেছেই, ফুটপাত থেকেও তারা এখন রাস্তায় চলে আসছে, যার কারণে এখন সিলেটে যানজটের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে। এ বছরের 10 মার্চ সিলেটে প্রায় ২৫০০ হকারকে সদরের লালদিঘির পারে অস্থায়ীভাবে পুনর্বাসন করা হয়। তবে হকারদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব ও বেচা বিক্রি কম হওয়ায় আবারও তারা ফুটপাতে বসতে বাধ্য হয়েছেন। একজন মানুষের বালা লাগছে কত কইলাম ৩০০ টাকা, এখন ২০০ টাকা। আমরা বালা ফুসলে দিলেই রামেও ৮টার মাঝে ৪০ লাগছে লইলা। কোনোদিন বিসমিল্লাহ হয় না, তে পকেট থেকে যায় আরো টাকা। এটা 2 পিস বেশি, 3 পিস বেশি, ধরে লাইন এক একজনের 3 লাখ 2 লাখ যা পুঁজি আসলো সবই শেষ। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ স্বীকার করে বলছে, ভ্রাম্যমাণ আদালতের অভাব ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম থাকায় হকাররা আবারও অনেক ফুটপাত ও সড়ক দখল করেছেন।
তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তাদের। ছাত্র অভ্যুত্থানের এই ঘটনার পর থেকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী না থাকার কারণে আমরা কিছুটা মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমটা বন্ধ থাকার কারণে তারা আবার সবাই শহরে চলে আসে। আমরা আশা করছি শীঘ্রই তাদেরকে আমরা একটা ওই নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারবো। দ্রুত নগরীর ফুটপাত ও প্রধান সড়কগুলো দখলমুক্ত হবে, কমবে যানজটের ভোগান্তি, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জে হাওরে জিও মেমব্রেন ও হেরিংবোন বন্ডের নতুন প্রযুক্তির বাঁধ নির্মাণে সফলতা পেয়েছে পানি উন্নয়ন বোর্ড। হাওর এলাকায় বাঁধটি নির্মাণ করা গেলে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা করা কমানো যাবে কৃষকের ক্ষতি। 2023 সালে সুনামগঞ্জের ধর্মপাশার ধানকুনিয়া হাওরে পরীক্ষামূলক জিও মেমব্রেন ও হেরিংবোন বন্ডের 73 মিটার বাঁধ তৈরি করা হয়। এবারের বন্যায় মাটির বাঁধ ভেঙে গেলেও অক্ষত রয়েছে এই বাঁধটি। এই অবস্থায় আগাম বন্যা থেকে ফসল রক্ষায় মাটির পরিবর্তে বিশেষ প্রযুক্তির এই বাঁধ নির্মাণের দাবি কৃষকদের। এই বাঁধটা মনে করেন বিরাট উপকার হয়েছে আমরা, আর যে সাইডে না হয়েছে এই জায়গাটা মনে করেন আফালে ডেউয়ে ভেঙে লাগছে আফর। প্রতি বছর আপনার এই যে শত শত কোটি টাকা দিয়ে আপনার রাস্তার প্রকল্পগুলো করে, প্রতি বর্ষাকাল আসে নদী ভাঙনের ইয়ার কারণে পানির কারণে সবগুলো রাস্তা ভাঙে যায়, এগুলো আমরা স্থায়ী বাদ চাই। প্রতি বছর হাওরের ফসল রক্ষায় খরচ হয় 150 থেকে 200 কোটি টাকা, যা তেমন কাজেই আসছে না ফসল রক্ষায়। উল্টো বিপুল পরিমাণ ফসলের পাশাপাশি অপচয় হয় সরকারি অর্থের। নতুন প্রযুক্তির বাঁধটি টেকসই এবং খরচ তুলনামূলক কম বলছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেছি। ইতিমধ্যে আমরা পরীক্ষামূলকভাবে আর একটু বৃহৎ আকারে, অর্থাৎ আমরা এই কাজটা আমরা 73 মিটার দৈর্ঘ্যে বাস্তবায়ন করেছি। এটি যদি আমরা 1 কিলোমিটার দৈর্ঘ্যে বাস্তবায়ন করে দেখতে পারি তাহলে এর সুফল আরও সম্পর্কে ধারণা পাওয়া যাবে। 100 মিটার মাটির বাঁধ নির্মাণে যেখানে খরচ হয় প্রায় 25 লাখ টাকা, সেখানে এই বাঁধটি লাগে 40 লাখ টাকা। তবে এসব বাঁধের স্থায়িত্বকাল অন্তত 10 বছর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝালকাঠিতে গাছের চারা নিয়ে র্যালি করেছে স্কুল শিক্ষার্থীরা। সকালে শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বর থেকে শিক্ষার্থীদের নিয়ে সবুজ র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় শিশুদের মাঝে গাছের চারা বিতরণ ও সবুজ র্যালি আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ্টেন প্ল্যানেট। র্যালি শেষে বিদ্যালয়ের সীমানা প্রাচীর গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।